আমি একটা বিষয় শেয়ার করেছি, দেখো। সকলে দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। শব্দের আদিতে অধ্বনির উচ্চারণের নিয়ম। আমি যেগুলো দেবো খেয়াল করে দেখো। শব্দের আদিতে মানে বুঝো, অর্থাৎ শব্দের শুরুতে অধ্বনি কি উচ্চারণ হয়, শব্দের শুরুতে অধ্বনি কেমন উচ্চারণ হয়, সে নিয়ম আমরা আজ আলোচনা করব। শব্দের আদিতে অধ্বনি, শব্দের মধ্যে অধ্বনি কখনো স্বাভাবিক উচ্চারিত হয়, আবার কখনো সংবৃত উচ্চারণ হয়। স্বাভাবিক উচ্চারণ মানে ওয়া ওয়া ধ্বনি উচ্চারিত হয়, ওয়া ওয়া উচ্চারণ হয়। আর সংবৃত উচ্চারণ মানে ওয়াটা ও উচ্চারণ হয়। ওয়া কি উচ্চারণ হয়? ও উচ্চারণ হয়। দেখি আমরা কেমন ভাবে। অনেক, অনেক যে আমি লিখলাম, অ দন্ত নয় একার ক, এটা অ দন্ত নয় একার ক, অনেক। এর উচ্চারণ কি করছে কি? অনেক, অনেক, অর্থাৎ অ অ উচ্চারণ হচ্ছে। আর নিচে একটা উদাহরণ দিয়েছি, দেখো। বলি, বর সাথে অ আছে, বর সাথে অ আছে, তোমরা জানো প্রত্যেক ব্যঞ্জনের সাথে অ ধ্বনি থাকে, প্রত্যেক ব্যঞ্জনের সাথে অ ধ্বনি থাকে। এই বর সাথে কি আছে? অ আছে। বর সাথে কি আছে? অ আছে। এখন এইটি উচ্চারণ করছি কি? বলি, বলি তো না। যদি বলি উচ্চারণ করতাম তাহলে অ উচ্চারণ হতো। যেহেতু অ উচ্চারণ হবে না, সেহেতু এটা ওকার হয়েছে, বলি। এই যে অ, এই যে দেখছো অ, এই অ উচ্চারণ হওয়ার কারণে অ এর স্বাভাবিক উচ্চারণ অনেক, অনেকের অ, অ উচ্চারিত হওয়ার কারণে এটাকে বলা হয় স্বাভাবিক উচ্চারণ, এই যে স্বাভাবিক উচ্চারণ। আর যে এই বলি, বলি এর ব, এটি ও উচ্চারণ হয়েছে। দেখো এই জায়গাটা ও উচ্চারণ হয়েছে। ও উচ্চারণ হওয়ার কারণে, ও উচ্চারণ হওয়ার কারণে এটা কি হলো? সংবৃত উচ্চারণ হলো। এটা কি হলো? সংবৃত উচ্চারণ হয়েছে। তাই বলা হয়, এইটাকে বলা হচ্ছে, এই অনেককে যখন আমি অনেক উচ্চারণ করছি, তাহলে এর উচ্চারণ, এটাকে বলা হচ্ছে স্বাভাবিক উচ্চারণ। আর যখন আমি এই বলিকে বলি উচ্চারণ করছি, তখন কথা বলি, কথা বলি এরকম আছে না? বলি তো না, বলি। এই যে ও উচ্চারণ করলাম, এইটা হলো সংবৃত উচ্চারণ। যখন ও উচ্চারণ হয় তখন বলা হয় সংবৃত উচ্চারণ। আর যখন উচ্চারণ হয় তখন বলা হয় এটাকে স্বাভাবিক উচ্চারণ।
তোমরা সকলে বুঝতে পেরেছো এই পর্যন্ত? সকলে বুঝতে পেরেছো? জি স্যার। জি আচ্ছা, স্যার। শব্দের আদিতে মানে শুরুতে, শব্দের আদিতে মানে শুরুতে, শুরুতে যে অধ্বনি আছে সেই অধ্বনি কি উচ্চারণ করতে হয়? অধ্বনির যদি স্বাভাবিক উচ্চারণ হয় তাহলে অ উচ্চারণ হয়, আর যদি সংবৃত উচ্চারণ হয় তাহলে অটা ও হয়। ক্লিয়ার? এর পরের অংশ আসো, নিয়ম। অধ্বনি সংবৃত উচ্চারণের নিয়ম। সংবৃত মানে কি? অটা ও উচ্চারণ হবে। আমরা কিন্তু আজ পড়বো সংবৃত। খেয়াল রাখতে হবে, তোমাদের পরীক্ষার সময় দুভাবেই আসতে পারে, যে অধ্বনি উচ্চারণের নিয়ম লেখো 1, 2 আসতে পারে, অধ্বনির সংবৃত উচ্চারণের নিয়ম লেখো 2 নাম্বার গেল, 3 নাম্বার হলো অধ্বনির স্বাভাবিক উচ্চারণের নিয়ম লেখো। 3টা, ঠিক আছে? এই 3টা প্রশ্ন আসতে পারে। যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো অধ্বনির সংবৃত উচ্চারণ, এজন্য আমি এটা প্রথম আলোচনা করছি, অধ্বনির সংবৃত উচ্চারণ। দেখো, আমি প্রথম একটা নিয়ম লিখেছি, এই নিয়মটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। শব্দের আদিতে স্বাধীন বা ব্যঞ্জনের যুক্ত অ থাকলে সেই অ এর পর ব্যঞ্জন বর্ণে রস্যই, দীর্ঘই, হ্রস্বউ, দীর্ঘউ, ঋকার, জফলা বা ক্ষীয় বর্গীয় ইয় থাকলে আদ্য অ সংবৃত উচ্চারণ হয়। অধ্বনির যে সংবৃত উচ্চারণের নিয়ম, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যে নিয়মটা হলো এটি। এটি মনে রাখলে অনেকগুলো হয়, এটি মনে রাখলে অনেকগুলোই হয়। শব্দের আদিতে স্বাধীন বা শব্দের আদিতে মানে কি? শুরুতে। স্বাধীন মানে শুধু একাই অ আসবে, বা ব্যঞ্জনের যুক্ত, বা ব্যঞ্জনের সাথে যুক্ত হতে পারে, বা ব্যঞ্জনের সাথেও যুক্ত হতে পারে। আমরা দেখছি অনেকেই বাসেরও দেরি করে আসছে, অনেকেই দেরি করে অ্যাড হচ্ছে, আরো আরো আগে আসতে না হবে। স্যার, আমি আগে আসছিলাম কিন্তু এই কেবল লাইন কেটে গেছিল। আচ্ছা, আরো আগে আসতে হবে, না হলে আমার ওই ইয়ে হয়ে যায়। শব্দের আদিতে, স্যার না, আমি আসছি আচ্ছা ঠিক আছে, শব্দের আদিতে স্বাধীন, স্বাধীন মানে কি? একাই অ হবে, বা ব্যঞ্জনে যুক্ত মানে ব্যঞ্জনের সাথে যুক্ত হতে পারে। ব্যঞ্জনে যুক্ত কেমন? আমি এখানে একটা লেখার চেষ্টা করি। এই যে অধিকার লিখলাম, অধিকার দেখছো? এই যে অধিকার, অধিকার লিখলাম, এই অধিকারের এই অ, অধিকারের অ এটা স্বাধীন অ। তোমরা দেখতে পাচ্ছ? আমি সিলেক্ট জি করে দিয়েছি, স্যার। সিলেক্ট করে দিয়েছি যেটা, এই অধিকারের অটা স্বাধীন অ। স্বাধীন অ মানে কি? একাই এসেছে। আবার এই দেখো, এইখানে আমি লিখবো অধিকারের, এইখানে আমি লিখলাম ক, কলা। এই যে কলা, এই কলার সাথে কর, এই যে অ, কলার ক এর, এর সাথে কিন্তু কি আছে? স্বরধ্বনি আছে। ক এর সাথে কি কি আছে? ক এর সাথে এই দেখো, কলা সমান কি? ক যোগ অ, তাই না? ক, হস, হস আছে, হস যেন কোথায় আছে এটা এখন খুঁজে পাবো না। ক যোগ, ক যোগ অ, ক যোগ ক সমান সমান কিন্তু ক।
ক যোগ অ সমান সমান কিন্তু ক, তার সাথে লা, তার সাথে যুক্ত হয়েছে ল, যুক্ত হয়েছে আ সমান সমান কলা। এই ক এর নিচে কিন্তু হ্রাস আছে, এই যে ক, এই ক এর সাথে কিন্তু এই ক এর সাথে কিন্তু হ্রাস আছে নিচে, হ্রাসটা আপাতত অভ্র, তো আমার অত প্র্যাকটিস নাই। অভ্রের এই ক এর সাথে কি আছে, হ্রাস আছে নিচে, ক যোগ অ যোগ ল যোগ আ, কলা। দেখেছো, কলা হলো। তাহলে প্রত্যেক ব্যঞ্জনের সাথে কি আছে, প্রত্যেক ব্যঞ্জনের সাথে কি আছে, অ আছে। তাহলে এই যে আমি অধিকার লিখেছিলাম, অধিকারের যে অ এটা স্বাধীন অ, আর কলা এই যে অ লিখেছিলাম, এই ক হলো ব্যঞ্জন যুক্ত অ। এটা ক্লিয়ার সবাই? কর সাথে যে অ এসেছে এটা কিন্তু ব্যঞ্জন যুক্ত অ, আর অধিকার লিখেছিলাম, এই অধিকারের অ হলো স্বাধীন অ। সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। শব্দের আদিতে স্বাধীন বা ব্যঞ্জনে যুক্ত অ থাকলে সেই অ এর পর ব্যঞ্জন বর্ণে হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ ঋকার জ ফলা ব বা ক্ষীয় বর্গীয় যা ইয় থাকলে আদ্য অ সংবৃত উচ্চারণ হয়। তার মানে আদিতে যে অ এসেছে এই শব্দগুলো, এই বর্ণগুলো থাকলে তার সংবৃত উচ্চারণ হয়। দেখি আমরা একটা উদাহরণ গুলো দেখি কি কি আছে। উদাহরণ দেখো, মতি, মতি, ম তয়রসি, তাই না? মর সাথে কি আছে, অ আছে তো, মর সাথে কি জি আছে, স্যার। অ আছে। এখন মর সাথে অ থাকার কারণে মতি না মতি, উচ্চারণটা কি হয়, মরছি স্যার। মতি। উচ্চারণ হচ্ছে কি মতি, কারণ কি অটা ও উচ্চারণ হচ্ছে। এই ময়ের সাথে, ময়ের সাথে কিন্তু অ আছে, এই যে সিলেক্ট করেছি ময়ের সাথে কি আছে, অ আছে, যেহেতু এটা ব্যঞ্জন বর্ণ। আর প্রত্যেক ব্যঞ্জনের সাথে কি থাকে, অ থাকে, কারণ কোনো ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ছাড়া স্বরবর্ণ সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। আর সেই স্বরবর্ণটা হলো অ, অ কে সাহায্য নিয়েই প্রত্যেক ব্যঞ্জন উচ্চারিত হয়। এই ময়ের সাথে কি আছে, অ আছে। তাহলে আমি এই মতিকে উচ্চারণ করছি কিন্তু মতি, অর্থাৎ ওকার। এই দেখো, এই যে উচ্চারণ করলাম ও, ও কি লিখেছি, এখানে যে আমি সিলেক্ট করেছি ও, ও কিন্তু লিখি নাই, অর্থাৎ মটা ওয়াটা ও উচ্চারণ হয়েছে। এই ওয়াটা ও উচ্চারণ হওয়াটাই হলো সংবৃত। বুঝতে পেরেছো? এলো উদাহরণ, আদ্য অ এর পরে। আচ্ছা, এবার আমি শুরু বলেছিলাম কি ব্যঞ্জনের সাথে যুক্ত হয়েছে অ, এই ময় ব্যঞ্জন না, আর ব্যঞ্জনের সাথে অ যুক্ত হয়েছে না, এই অটা কি ব্যঞ্জনের সাথে না, অটা ব্যঞ্জনের জি সাথে। স্যার। আর তারপরে দেখো এইটা, এইটা কি রস্বীকার, ব্যঞ্জনের সাথে যুক্ত হয়েছে অ, তার সাথে কি তারপরে কি আছে, রস্বীকার। সূত্র আমরা পেয়েছিলাম, সূত্র আমরা পেয়েছিলাম যদি শব্দের আদিতে ব্যঞ্জন যুক্ত অ থাকে বা স্বাধীন অ থাকলে, এবং সেই অ এর পরে, সেই অ এর পরে যদি কি থাকে রস্বইকার, এই রস্বইকার আমরা পেয়েছি, তাই না? রস্বইকার থাকে, তাহলে সেই অ কি উচ্চারণ হবে, সেই অ সংবৃত উচ্চারণ হবে, সেই অ কি হবে, সংবৃত উচ্চারণ হবে। সুতরাং সংবৃত উচ্চারণ মানে অটা ও হয়ে যাবে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় নম্বর নিয়ম, জি গভীর। স্যার। গভীর, গ ভয় দীর্ঘি র, গভীর। এটা উচ্চারণ কি হচ্ছে, গভীর না গভীর, উচ্চারণটা কি হবে, গভীর, গভীর স্যার। গভীর। আচ্ছা, গভীর। শব্দের আদিতে গ এর সাথে অ এসেছে, গ এর সাথে কি আছে, অ আছে, গ এর সাথে ও কি আছে। আছে, গ এর সাথে, গ এর সাথে অ আছে। আচ্ছা, এরপরে গ এর সাথে অ থাকার কারণে এইটা কি হয়ে যাচ্ছে, তারপরে কি আছে, দীর্ঘিকার আছে। এই যে সূত্রে বলেছিলাম না, দীর্ঘিকার স্বাধীন বা ব্যঞ্জনযুক্ত অ থাকে, সেই অ এর পরে যদি দীর্ঘিকার থাকে, এই যে দীর্ঘিকার, তাহলে সেই অ ওকার উচ্চারণ হয়ে যায়। সেই অ কি হয়, ওকার উচ্চারিত হয়, সেই অ ওকার উচ্চারিত হয়ে যায়। তাই হলো গভীর, ওকার উচ্চারণ হয়েছে, গয় ওকার।
আবার একটা উদাহরণ দিচ্ছি, দেখো তবু, তর সাথে অ আছে, তবু না তবু? তবু। তবু তাহলে এই এই দেখো স্বাধীন অ না, কিন্তু এটা হলো ব্যঞ্জনযুক্ত অ। এই যে অটা ব্যঞ্জনযুক্ত অ, তার মানে তর সাথে অ এসেছে। ব্যঞ্জনযুক্ত অ মানে তর সাথে অ যুক্ত হয়েছে, তারপরে রস্যুকার আছে। এটা কি রস্যুকার না? এই যে বড় এর নিচে কি রস্যুকার না? আমরা এখানে শত্রু জি স্যার। শত্রু লিখেছিলাম, এখানে রস্যুকার। শত্রু লিখেছিলাম কি? রস্যুকার। তাহলে তার উচ্চারণ কি হয়ে যাবে? এই সংবিত উচ্চারণ হবে। সংবিত উচ্চারণ মানে কি? তয়কার। অটা ও হয়ে গেল। তাহলে আমরা প্রথম নিয়মগুলো আমরা উদাহরণ সহ জেনে নিলাম। 1 নম্বর নিয়ম, সবাই পারবে তো? খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, মুখস্থ করতে হবে, কিন্তু খাতায় লিখেছো কিনা জানি না, এটা তোমাদের তোমরা সেভ করে নেবা, এবং এটাই মুখস্থ করবা খুব সুন্দর করে। জি স্যার। আমি আবারও সূত্রটা আবার বলছি। শব্দের আদিতে স্বাধীন বা ব্যঞ্জনযুক্ত অ থাকলে সেই অ এর পর ব্যঞ্জন বর্ণে হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, ঋকার, চ ফোলা বা ক্ষীয় বর্গীয় থাকলে আদ্য অ মানে আদিতে যে অ এসেছে সেই অ, আদ্য অ সংবৃত উচ্চারণ হয়। যেমন ম তরসি মতি, গ ভয় দীর্ঘি র গভীর, ত বরসু তবু। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর নিয়মে যাব। খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ করতে হবে প্রত্যেকেরই। এটা সূত্র, যেমন তোমরা বীজগণিতের সূত্র লেখো না, a প্লাস বি এর হোল স্কয়ার সমান কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক ব্যাকরণে এটা হলো সূত্র। স্যার সূত্রটা দেখা যাচ্ছে না ঠিক করে। ওটা দেখা যাচ্ছে না? জি না স্যার। 2 নম্বর নিয়ম, শব্দের আদিতে র ফলা যুক্ত অ থাকলে সেই অ এর উচ্চারণ সংবৃত। শব্দের আদিতে যদি র ফলা যুক্ত অ থাকে, র ফলা যুক্ত অ অর্থাৎ যে অ থাকবে তার সাথে র ফলা থাকবে, যদি এরকম থাকে সেই অ এর উচ্চারণ সংবৃত। উদাহরণ দিয়েই ক্লিয়ার হবা। প্রথম প্রভাত ভ্রমণ। যেমন প্রথম, যেমন কি প্রথম, পয়রা ফোলা থমু, অর্থাৎ পয়ের সাথে কি আছে? অ আছে। পয়ের সাথে অ আছে, তোমরা জানো তো সবাই। প্রত্যেক ব্যঞ্জনের সাথে কি থাকে? অ থাকে। প্রত্যেক ব্যঞ্জনের সাথে কি থাকে? অ থাকে। ও থাকে। আর সেই অ এর সাথে এই র ফলা আছে, অয় র ফলা, দেখেছো? প্রত্যেক জি স্যার। ব্যঞ্জনের সাথে অ আছে, আর সেই অ এর সাথে কি আছে? র ফলা আছে। সেই র ফলা থাকার কারণে এই উচ্চারণটা কি হয়ে গেল? ওকার হয়ে গেছে। উচ্চারণটা কি হয়ে গেল? ওকার হয়ে গেল। প্রথম নাই, প্রথম। অর্থাৎ ওয়া উচ্চারণ হবে না, কি উচ্চারণ হবে? ওকার উচ্চারণ হবে। ঠিক তেমনি ভাবে দেখো এই প্রভাতের যে পয়রা ফলা, অর্থাৎ ওয়া এর সাথে র ফলা এসেছে, তাই এর উচ্চারণ হয়ে যাচ্ছে প্রভাত। পয়রা ফলা ওকার, ভয়াকার ত, প্রভাত। ঠিক তেমনি ভাবে ভ্রমণ, একই, সবকটাই একই নিয়ম। অর্থাৎ ওয়া এর সাথে র ফলা থাকার কারণে এগুলো কি যুক্ত হয়েছে? সবই ওকার হয়েছে। 3 নম্বর নিয়ম দেখো, এটা সহজ নিয়ম, তাই না? অর্থাৎ অ এর সাথে র ফলা থাকলে সেটা ও উচ্চারণ হবে। এটাও সহজ নিয়ম, মুখস্থ করতে খুবই ইজি। সাধু ভাষায় শব্দ, সাধু ভাষার শব্দ বুঝো? এখন আমরা যে কথা বলছি এগুলো কি চলিত ভাষা। পূর্বে যে কথাগুলো ছিল, যে যেমন তোমরা বঙ্কিমচন্দ্রের যে লেখা আছে, সেই লেখা কি পাওয়া যায়? সাধু ভাষায় পাওয়া যায়। বা তৎসময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা অন্যান্য যারা লেখক ছিলেন, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ও অনেক কিছু রচনা তার সাধু ভাষায় লিখেছে। পরবর্তীতে প্রমথ চৌধুরীর আন্দোলন এবং সবুজ পত্র পত্রিকার যে প্রচার, তার ফলে আস্তে আস্তে আমরা চলিত ভাষায়
এসেছে। তার পূর্বে কি ছিল? সাধু ভাষা। এই যে আমি করিয়াছি, তুমি করিতেছ, এই সমস্ত এই যে ক্রিয়াপদের দীর্ঘরূপ বা অন্যান্য কিছু আছে সাধু ভাষা, তোমরা নিশ্চয় জানো। এই সাধু ভাষার ক্রিয়াপদে রসিকা ছিল। সাধু ভাষার শব্দ ক্রিয়াপদ, ক্রিয়াপদ বুঝছো তো? এই যে করিয়াছি, পড়িতেছ, পড়িতেছ, লিখিতেছ, এই যে এগুলো কি সব ক্রিয়াপদ না? ক্রিয়াপদ মানে কি? ডুইং, কোনো কিছু করা, কোনো কিছু হওয়া, এইটাই হলো ক্রিয়াপদ, যে কোনো কাজ। ক্রিয়াপদে রসিকার বা রসুকার ছিল। ক্রিয়াপদে কি ছিল? রসিকার বা রসুকার ছিল, কিন্তু চলিত পদে লোপ পেয়েছে। অর্থাৎ চলিত পদ মানে কি? পরবর্তীতে যে ভাষাটা এসেছে, যে শব্দটি এসেছে ক্রিয়াপদ থেকে, সাধু ভাষা থেকে, যে শব্দটি চলিত ভাষায় রূপ পেয়েছে, এরকম ক্ষেত্রে আদ্য অ সংবৃত উচ্চারণ হয়। অর্থাৎ আদিতে যে অ ছিল সেই অ কি হবে? ওকার হয়ে যাবে। সে আদিতে সে কি হয়ে যাবে? অটা ওকার। যেমন সাধু ভাষায় ছিল কলিকাতা, আর চলিত ভাষায় এসে হয়েছে কি? কলকাতা। চলিত ভাষা কি হয়েছে? কলকাতা। কলিকাতায় এই রসিকার, এটা কি? এই যে রসিকার দেখছো, আমরা সূত্রে বলেছি কি ক্রিয়াপদে যদি রসিকার রসুকার থাকে, সেইটার চলিত ভাষায় এসে কি হয়ে গেছে? কি হয়ে গেল? ওকার হয়ে গেল। ঠিক আছে? কলিকাতা থেকে কলকাতা, এটাও সহজ নিয়ম। এখন আমরা 4 নম্বর নিয়ম যাব। মুখস্থ করে নেবে, একদম সোজা, একেবারেই সোজা। 4 নম্বর নিয়ম হলো নাবোধক অ যদি বিশেষ্য পদ হয়। নাবোধক অ, নাবোধক অ কেমন? কাজ, অকাজ, তাই না? তারপরে হার, অনাহার, খাওয়া না, এই যে অনাহার বললাম, অনাহার মানে না খেয়ে থাকা, এই অ মানে কি? নাবোধক অর্থ দিয়েছে না? নাবোধক অ যদি বিশেষ্য পদ হয়, আমি যে অনাহার বললাম, এই অনাহার কিন্তু বিশেষ্য পদ নয়, এটা ক্রিয়াপদ। এইটা বিশেষ্য পদ হতে হবে। যদি বিশেষ্য পদ হয়, বিশেষ্য পদ মানে কি? নাম হবে। বিশেষ্য পদটা কি? নাম। যদি নাম হয় তবে অ এর উচ্চারণ সংবৃত হবে। যেমন অসীম। যেমন অসীম, অসীম কি একজনের নাম না? এই অসীম দাঁড়া তো। আমাদের গ্রামে গঞ্জে অনেকে অসীম থাকে, তাই না? এই অসীম, এই অসীমকে আমরা কি বলবো? অসীম বলবো না অসীম বলে ডাকবো? অসীম। যদি ওর নাম হয় তাহলে কিন্তু ও হবে অসীম। যদি ও অজিত হয় তাহলে ওই অজিত, যদি নাম হয় তাহলে ওর নাম হবে অজিত। অর্থাৎ যেহেতু নাম সেহেতু ওই ওয়াটা ও উচ্চারণ হবে। যেহেতু নাম সেহেতু ওই ওয়াটা কি উচ্চারণ হবে? ও উচ্চারণ হবে। ও উচ্চারণ হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, নাম না হলে আমরা এটা কি করতাম? নাম না হলে আমরা এটা ও উচ্চারণ করতাম, অ উচ্চারণ করতাম। আচ্ছা, 5 নম্বর নিয়ম। পাঁচ নম্বর নিয়মে এসো। এক অক্ষর বিশিষ্ট শব্দের শেষে দন্ত না থাকলে আদ্য অ এর উচ্চারণ সংবৃত হয়। এক অক্ষর মানে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যেটুকু উচ্চারণ হয় সেটাকে এক অক্ষর বলে। অক্ষর আর বর্ণ কিন্তু এক নয়। বর্ণ আছে আ, আর যখন বলো আম তখন কিন্তু একটা অক্ষর হলো, আর ম দিয়ে একটা অক্ষর হলো। এটা এটা তোমরা তোমাদের মনে হয় প্রথম ক্লাসে বর্ণ অক্ষরের কথা আমি বলেছি, খেয়াল আছে কিনা জানি না। এক অক্ষর বিশিষ্ট শব্দের শেষে যদি দন্ত না থাকে তাহলে আদ্য অ এর উচ্চারণ কি হবে? সংবৃত হবে। উদাহরণ দিই আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন মন, এই মন
মনে দেখো বর্ণ আছে কয়টা, ম আর দন্ত ন দুইটা, কিন্তু এটাই এক অল্পতম অর্থাৎ কোনো বাধা ছাড়া উচ্চারণ হয়েছে, এজন্য এটা মন এক অক্ষর। বাধা ছাড়া এই মনটুকু উচ্চারণ হওয়ার কারণে এটা হলো এক অক্ষর। বুঝতে পেরেছো? এক অক্ষর। আমি একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, মনের, ম মনের, এই দেখো মনের সাথে আমি মনের লিখেছি, মন যোগ এর মনের। এখানে দেখো নের, এখানে দুটো, এই এক নের একটা অক্ষর আর এই একটা অক্ষর। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখতে পাচ্ছ আমি যে সিলেক্ট করতেছি এটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই একটা অক্ষর, অর্থাৎ মনের, দেখো খেয়াল করো আমি উচ্চারণ করছি, মনের কয়টা ধাক্কা লেগেছে, থেমেছে কয়টা, মনের, অর্থাৎ দুটো ধাপ আছে, তাই না? একটা ধাপ আর নের একটা ধাপ। এই মনের, এই তো একটা অক্ষর আর নের একটা অক্ষর, তাহলে বর্ণ আর অক্ষর কিন্তু এক নয়। মনের, এ দেখো আরো উদাহরণ দিচ্ছি। মার, এখানে দেখো খেয়াল করো, মার, একটা অক্ষর আর মার একটা অক্ষর। এখানে খেয়াল করো দুটো, আমার কয়টা থামলো, কয়টা, দুইটা। কয়টা থামলো, দুইটা। মার, এইটা হলো, এখানে দুইটা অক্ষর আছে, এখানে কয়টা আছে, দুইটা অক্ষর আছে। তাই এটা যদি শুধুমাত্র কি হতো, এক অক্ষর বিশিষ্ট শব্দ হয়, যদি এক অক্ষর বিশিষ্ট, মার হলো একটা শব্দ, একটা অক্ষর, মার হলো একটা অক্ষর। কারণ কি, অল্পতম প্রচেষ্টায়, নিঃশ্বাসের স্বল্পতম সময়ে, অল্প সময় মার উচ্চারণ করেছি। ঠিক তেমনি ভাবে এই মনটাও অল্প সময়ে উচ্চারণ করেছি, মন। আর যদি আমরা বলছি এক অক্ষর বিশিষ্ট শব্দের শেষে যদি দন্ত না থাকে, তাহলে আদ্য এর উচ্চারণ ওকার হবে। আদ্য এর উচ্চারণ কি হবে, ওকার হয়ে যাবে। মনটা হয়ে গেল কি, মন। বুঝতে পেরেছো? তাহলে আমরা 5টা নিয়ম পেলাম। পরীক্ষায় তোমাদের যেগুলো তোমরা পড়বে, এই 5টা নিয়ম তোমরা লিখবা। এই 5টা নিয়ম তোমাদের কি করতে হবে, লিখতে হবে। 5টা নিয়ম লিখলে তোমরা 5 মার্কস পেয়ে যাবে। সঠিকভাবে 5টা নিয়ম লিখলে তোমরা কি করবে, 5 মার্কস পাবে। এরপর আমি একটু আগামী দিনের পার্ট কি আছে এখানে মনে হয় বলা আছে। তোমরা সকলে বুঝতে পেরেছো আজকের অধ্বনির উচ্চারণ, অধ্বনির শব্দের আদিতে অধ্বনির উচ্চারণ, তাই তো? জি স্যার। স্বাধীনটা মনে হয় আগামী দিন নাকি। দেখো, আমরা সংবৃত উচ্চারণ পড়েছি। এতক্ষণ তো স্যার সংবৃত ছিল, না স্বাধীনটা মনে হয় সামনের দিন নাকি। হ্যাঁ, অধ্বনির স্বাভাবিক উচ্চারণ মানে স্বাধীন উচ্চারণ। আমি যদি দুটো একসঙ্গে দেখাই তাহলে কি হয়ে যাবে, তোমরা মনে রাখতে পারবে না, দুটো ঘোলাই ফেলবে, দুটো একটার সাথে আরেকটা লেগে যাবে। এই জন্য আজকে আমরা এইটা মুখস্থ করতে দিয়েছি। কালকে বা আগামী ক্লাসে আমরা কি করব, আগামী ক্লাসে আমরা অধ্বনি স্বাধীন বা স্বাভাবিক উচ্চারণ করব। বুঝতে পেরেছ? তাহলে আমাদের যারা ব্যাকরণ কিনেছো, তোমার এই চ্যাপ্টারটা আছে, পেয়েছো কিনা জানি না, অবশ্যই পাওয়ার কথা। আমরা আজ অধ্বনির উচ্চারণ পড়লাম, অধ্বনির সংবৃত উচ্চারণ পড়লাম, অর্থাৎ অধ্বনি ও উচ্চারিত হয়। এরপরে আমরা অধ্বনির স্বাভাবিক উচ্চারণ করব, অর্থাৎ অধ্বনি উচ্চারণ আমরা আগামী ক্লাসে জি পড়ব। স্যার। তোমরা এইটুকু তোমরা মুখস্থ করবে এবং আমি তোমাদেরকে
এই ক্লাসে বসেই তোমাদেরকে লিখতে বলে তোমাদের কাছ থেকে আমি আমি দেখতে পাবো তোমরা কি লিখছো, আমি দেখতে পাবো, সেই সিস্টেম আমরা করব। তোমরা আপাতত এই পড়াটা করো, আর সকলে ভালো থাকো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।